আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশের এইচআর প্রফেশন ছেড়ে জাপানের চমকপ্রদ যাত্রা এবং এই যাত্রার পিছনে যে সংগ্রাম, চ্যালেঞ্জ গুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এছাড়াও কেন আমি এইচআর এর প্রফেশন ছেড়ে জাপানে আসলাম সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। বাংলাদেশে আমি ছিলাম একজন এইচআর পেশাজীবী। এইচআর পেশাজীবী যারা জানেন না বা এইচআর কি যারা বোঝেন না তাদের জন্য একটু বলে নেই। এইচআর হচ্ছে হিউম্যান রিসোর্স। টোটাল যদি বলতে যাই যে এটা ডিপার্টমেন্টের নামটা হচ্ছে এইচআরডি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। এদের কাজটা কি? এইচআর এর কাজ হচ্ছে একটা কোম্পানির জন্য লোকজন হায়ার করা। ধরেন একটা কোম্পানির জন্য পারফেক্ট লোক কারা, যোগ্য লোককে হায়ার করা এবং অযোগ্য লোককে কাউন্সিলিং করা, ট্রেনিং করা, মোটিভেশন দেওয়া, আরো বিভিন্ন ধরনের কাজ, পলিসি, এইচআর বিভিন্ন কোম্পানি যে রুলস থাকে সেগুলো মেক করা। তো একদম প্রধান যে কাজটা হয় এইচআর এ সেটা হচ্ছে হায়ারিং এবং ফায়ারিং, লোকজন হায়ার করা এবং অযোগ্য লোককে কোম্পানি থেকে ফায়ার করা। হ্যাঁ, যদিও তাকে সুযোগ দেওয়া হয়, এইচআর এর কাজ হচ্ছে ট্রেনিং করানো, যে অযোগ্য লোক তাকে ট্রেনিং করা হয়, মোটিভেশন দেওয়া হয়, তারপরে যদি কাজ না হয় তখন তাকে ফায়ার করা অ্যাজ পার ল অনুযায়ী। এটা হচ্ছে এইচআর এর কাজ। তো সেই কাজটা আমি বাংলাদেশে করতাম। আমি বাংলাদেশে মোটামুটি ভালো বড় বড় কোম্পানির জন্য কাজ করছি। যদি দু একটা নাম বলি, তার মধ্যে সবচেয়ে বড় কোম্পানি ছিল হামিম গ্রুপ। এটা একটা অ্যাপারেলস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো আই থিঙ্ক অনেকেই নাম জানেন। বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটি হচ্ছে হামিম গ্রুপ। সেই গ্রুপে আমি ছিলাম। পাশাপাশি ইপিজেডও আমি কাজ করছি। আদমজি ইপিজেডও বেশ কিছুদিন ছিলাম। তো এইচআর কমপ্লায়েন্স এর কেরিয়ারেই আমি যখন ধরেন ভার্সিটিতে ছিলাম, মানুষের কেরিয়ার চুজ করার যে সময়টা আসে সেই সময়টাতে গভর্নমেন্ট জবের চিন্তা আমার মাথায় কখনোই আসে নাই বা আসতো না। হ্যাঁ, কেন আসতো না আমি জানি না। অনেকে বলবেন তো গভর্নমেন্ট জবে অনেক পড়াশোনা করতে হয়, স্টাডি অনেক টাফ, হইতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে গভর্নমেন্ট জবের প্রতি কখনোই আকর্ষিত ছিলাম না বা আমার জীবনে কখনো এক্সাম দিইও নাই। তো যখন কেরিয়ার চুজের সময় আসছে যে ধরেন আমি কি করব, অনার্স শেষ করে কি করব, মানুষের সবারই তো একটা সাধারণত এইম থাকে, যে যারা পড়াশোনা করে, বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে, সবার একটা টেনশন থাকে যে এখন তো পড়াশোনা শেষ বা ফোর্থ ইয়ারে উঠেই টেনশনটা ঢুকে যায় যে অনার্স পাস করে আসলে কি করব। কারণ বাংলাদেশে যেই জবের মার্কেট, এটা আমার বলার কিছু নাই, সবাই জানেন, খুবই মানে মারাত্মক লেভেলের জঘন্য অবস্থা। তো সবার মধ্যে একটা টেনশন থাকে যে আসলে অনার্স পাস করে বের হয়ে কি করব, কোন চাকরি করব, কি করব। আমার ব্যক্তিগতভাবে এইচআর প্রফেশনটাকে মানে ভালো লাগতো, যতটুকুই জানছে এই প্রফেশনটা নিয়ে, এইচআর এন্ড কমপ্লায়েন্স ভালো লাগতো। তো সেই থেকে চিন্তা ছিল যে অনার্স পাস করে এইচআর এ ঢুকবো। তো অনার্স পাস করে সেই অপরচুনিটিটা পাই। পাওয়ার পরে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যে খুবই শর্ট টাইমের মধ্যেই এই মার্কেটে কিছু একটা করার জন্য, এইচআর ফিল্ডে কিছু একটা করার জন্য। তো যার কারণে জব শেষ করে এসে আবার ল পড়তাম, ল স্টাডি করতাম, মোটামুটি অনেক হার্ডওয়ার্ক করতাম। আমার এইচআর অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স জোন নামে আমার ফেসবুক একটা পেজ আছে, গ্রুপ আছে। আপনার যদি সেই গ্রুপটা দেখেন 2022 সাল, 21 সাল বা 23 সাল, আমি বেশ কিছু পোস্ট দিছি যেগুলোর জন্য আমার অনেক স্টাডি করা লাগছে। গ্রুপে খুব অল্প সময়ে ভালো একটা মেম্বার হয়ে গেছিল। তো আমি রেগুলার স্টাডি করতাম এবং চিন্তা করতাম যে অল্প সময়ে কিভাবে এইচআর একটা ধরেন বড় লেভেলে পৌঁছাবো। পাশাপাশি যারা এইচআর এর স্যালারি সম্পর্কে জানে না, বাংলাদেশে এইচআর এর স্যালারিও আলহামদুলিল্লাহ ভালো, তবে সেটা মানে পর্যাপ্ত না, আমি মনে করি পর্যাপ্ত না। আমার প্রথমে তো জানতাম ভালো এইচআর এর যারা জিএম, বাংলাদেশে এইচআর এর জিএম 5 লাখ 6 লাখ টাকাও স্যালারি পায়। এভারেজ 1 লাখ থেকে শুরু করে 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পায় ভালো ভালো কোম্পানিতে। তো সেরকম স্বপ্ন ছিল যে আসলে এইচআর এ কাজ করলে একটা পর্যায়ে এত লাখ টাকা স্যালারি হবে একটা সার্টেন টাইম পরে। তো কাজ করতে 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 একটা সময় যেই আমার ইন্ডাস্ট্রি ছিল, ব্যাকগ্রাউন্ড ইন্ডাস্ট্রি ছিল অ্যাপারেলস ইন্ডাস্ট্রি, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো গার্মেন্টসে ভাই এত ধরনের ঝামেলা, মানে চ্যালেঞ্জ, পলিটিক্স, বাংলাদেশের জব পলিটিক্স আই থিঙ্ক যারা ভিডিওটা দেখতেছেন সবাই জানেন কতটা বাজে লেভেলের। হ্যাঁ, একজনের পিছনে আরেকজন লেগে থাকা, যারা কাজ করতে চায় তাদেরকে উঠতে না দেওয়া, তেলবাজি, যে ব্যাপারগুলো। তো ঢুকার পরে এগুলো আস্তে আস্তে দেখতে দেখলাম এবং যাদেরকে আইডল মানতাম এরকম মানুষদেরকেও দেখছি এগুলা করতে। তো অনেকে খারাপ লাগবে ভিডিওটা দেখে, আমি বাস্তবতায় বলতেছি। তো এইসব তেলবাজি প্লাস মানে যে একটা স্ট্রাগেল, ঢোকার পরে মনে হলো যে আসলে সম্ভব না। কারণ হচ্ছে যে স্যালারি আপনি আসলে আমরা অনার্স পাস করে বা যে পরিমাণ হার্ডওয়ার্ক করতাম অনুযায়ী আসলে স্যালারি খুব একটা বেশি ছিল না এইচআর এর। বর্তমানে আমার সাথে রিলেট করতে পারবেন যারা অফিসার বা জুনিয়র অফিসার লেভেলে কাজ করেন,
বাংলাদেশে একজন অপারেটর, যে হাই স্কিল অপারেটর, সেও একজন অফিসারের থেকে বেশি স্যালারি পায় অনেক জায়গায়। ঠিক আছে, তো যখন ডিপলি জানলাম, আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, তো যখন ডিপলি জানলাম এই ব্যাপারগুলা, মাথায় অন্য চিন্তা ঢুকলো যে আসলে এইটা করে সম্ভব না, এত চ্যালেঞ্জ নেওয়া, জব পলিটিক্স মেনটেন করা, অমুক স্যার তমুক স্যার, এটা সমস্যা ওইটা সমস্যা, এত ঝামেলা নিয়ে আসলে এই কেরিয়ার হবে না, সম্ভব না। তার উপরে গার্মেন্টস এর যে ছুটির সিস্টেম, ডিউটির যে লং আওয়ার্স, সবকিছু মিলাই জিলায় মনে হলো যে অন্য কিছু করা দরকার, বা আরেকটু দ্রুত কিছু করতে চাই। তো পার্সোনালি ভাবে বিদেশ আমার কাছে ছোটবেলা থেকেই কখনোই ভালো লাগতো না, যে বিদেশ যাওয়া বা দেশের বাংলাদেশ ছেড়ে বাইরে যাওয়া। এটা আমার ফ্যামিলি মেম্বার প্লাস আমার কাছের যারা সবাই জানে, আমি ছোটবেলা থেকে বিদেশ পছন্দ করতাম না, বা বিদেশ আসবো এটা আমার মাথায় কখনোই ছিল না। সবকিছু মিলাই এই চাকরি আসলে দেশে থাকবো না এই চিন্তা করে কি করলাম, কোথায় যাওয়া যায়, তো বিভিন্ন দেশ সিলেক্ট করা শুরু করলাম চাকরির পাশাপাশি। আমি তো এইচআর চাকরি করতেছি, পাশাপাশি লন্ডন চিন্তা করলাম যে লন্ডনে এমবিএ করার জন্য যাব, যদিও আমার মাস্টার্স শেষ, আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা, তো লন্ডন আবার এমবিএ করার জন্য যাব। তো সেই অনুযায়ী লন্ডনে খোঁজ খবর নিলাম, একটা এজেন্সির কাছে গেলাম, যেটা সবাই যায় শুরুতে। তো এজেন্সির কাছে যাওয়ার পরে এজেন্সির সাথে কথাবার্তা বললাম, বলে এজেন্সি আমাকে কনভিন্স করলো যে 12 থেকে 14 লাখ টাকার মধ্যে হলে হয়ে যাবে। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি, মিডল ক্লাস ফ্যামিলির জন্য 12-14 লাখ টাকা আসলে ক্যাশ ম্যানেজ করা খুবই টাফ। তারপরে আমার বাবা মা বা ফ্যামিলি ভাইদেরকে বললাম, ফ্যামিলিদের বললাম, সবাই কনভিন্স হলো, মানে আত্মীয় স্বজন প্লাস এটা সেটা লোন জায়গা বিক্রি করে ম্যানেজ করে দিবে, একটা সাহস দিল। যদি এটা আমাদের ফ্যামিলির জন্য, বা আমি মনে করি মিডল ক্লাস বাংলাদেশের ফ্যামিলি যে কারোর জন্য 14-15 লাখ টাকা বিশাল টাকা ভাই। ঠিক আছে, অনেকে থাকতে পারে, বাট আমার জন্য এটা বিশাল অ্যামাউন্ট ছিল। তারপরে সাহস নিলাম যে আসলে বাংলাদেশে থেকে কিছু হবে না, বা হলেও সময় লাগবে, এত স্ট্রাগল পসিবল না, তার চেয়ে ভালো বাইরে চলে যাই। তো বাইরে বলতে ভালো একটা কান্ট্রিতে যাই, সেই অনুযায়ী ডিসিশন নেওয়া, চিন্তা করলাম বাইরে যাব, কোথায় যাব, লন্ডন আসবো। তো লন্ডনের জন্য এজেন্সির সাথে কথা বললাম, লন্ডনে যে পরিচিত লোকজন ছিল তাদের মাধ্যমে কথা বললাম, কথাটা তো বলে মনে হলো যে ঠিক আছে যাই, স্ট্রাগল করব, শুরুতে স্ট্রাগল করবো, একটা পর্যায়ে যে সেফ ফিউচার হয়ে যাবে। তো সেই অনুযায়ী লন্ডন ট্রাই করলাম। যখন ফাইনাল স্টেজে যাব, লাইক ডকুমেন্ট সাবমিট করা, তখন এজেন্সিতে যাওয়ার পরে ওইখানে যে আপুটা ছিল, যে হচ্ছে মানে ডকুমেন্টস গুলা নেয়, তো ওনার সাথে ওই দিন প্রথম দেখা হয়েছিল। তো ওই আপুরে একটু ডিপলি জিজ্ঞেস করলাম যে আসলে অ্যাকচুয়াল কস্টিংটা কত। তো উনি আমাকে ভাইঙ্গা ডিটেল যেটা বুঝাইলো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরই এটা 20 থেকে 22 লাখ 23 লাখ টাকা চলে যাবে। সেটা শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়লো, ইনস্ট্যান্টলি ডকুমেন্ট জমা না দিয়ে বাসায় চলে আসলাম। তো অলরেডি এটার পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার 20-25 হাজার টাকা খরচ হয়ে গেছিল। তো যাই হোক, কিছু করার নাই, 22-23 লাখ টাকা তো আসলে জীবনও সম্ভব নয়, এত টাকা ফ্যামিলি থেকে সাপোর্ট দিতেও পারবে না, বা আমার পক্ষে 22 লাখ টাকা দিয়ে বিদেশে আসা আসলে ইচ্ছা নাই। ঠিক আছে, তো অনেকে বলবেন যে ভাই আইএলটিএস ছাড়া কিভাবে যাবেন, তখন একটা অফার ছিল যে আপনি আইএলটিএস না থাকলেও যাইতে পারবেন, সেই অফারে যাইতে চাইছিলাম আর কি। তো যাই হোক, এত টাকা যেহেতু সম্ভব না, স্বপ্ন শেষ। তো পরবর্তীতে বাসায় চলে আসলাম, আইসা বড় ভাই ছিল বা বাবা ছিল, সবার সাথে কথা টথা বলার পরে, শোনার পরে আমার যে মামা প্লাস বড় ভাই সবাই আইডিয়া দিল জাপানের ব্যাপারে, প্লাস আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মাধ্যমে জানলাম যে জাপানের ব্যাপারটা। আমি জাপানের ব্যাপারে তেমন কিছু জানতাম না, সত্য কথা। আমি সবসময় চিন্তা করতাম ইউএস, লন্ডন, যদি বাইরে যাই হয় লন্ডন যাব, নাহলে ইউএস যাব বা ফিনল্যান্ড, কিন্তু আইএলটিএস এর যেই স্ট্রাগল সেটাও নিতে চাইতাম না। তারপর কিছুদিন স্টাডি করছিলাম, হ্যাঁ, কিন্তু আসলে এত প্যারা নিতে পারতাম না, কারণ এইচআর এ জব করে এসে হইতো না, হয়ে উঠতো না, সম্ভব বাট এত পরিশ্রম করতে পারতাম না। তো জাপানে দেখলাম যে জাপানি ভাষা শিখলে, যে ভাইয়ের সাথে কথা বললাম উনিও নিতে পারবে, তো সবকিছু মিলায় ঠিক আছে জাপানি ভাষা শিখি, বাট এটা শিওর ছিল না। হুম, তো জাপানি ভাষা শিখা শুরু করলাম, একটা কোচিং এ ভর্তি হইলাম। 2-3 দিন যাওয়ার পরে যে আ উ এ এই ধরনের ভাষা ভাই মাথায় ঢুকতো না। সারাদিন চাকরি করে এসে, এইচআর এ চাকরি তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা রিলেট করতে পারবেন কতটা টাফ এবং চ্যালেঞ্জিং। ওয়ার্কার ম্যানেজ করা, ওয়ার্কারদের সাথে সারাদিন ডিল করে বাসায় এসে আবার হচ্ছে আপনি কোচিং করা বা জাপানি ভাষা শেখা খুবই টাফ ছিল। তো তারপর একটু 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 চেষ্টা করতাম। এপ্রিল মের দিকেই হচ্ছে ফাইনাল প্রসেসিং শুরু হয়। তো 1 মাস 2 মাস যাওয়ার পরে সিইউ যখন আসতেছে না, তখন মনে হলো যে আসলে হয়তো জাপানও হবে না। আমিও ল্যাঙ্গুয়েজ ক্লাসে তেমন একটা যাই না, হ্যাঁ, যাওয়া বন্ধ করে দিছি। তো হঠাৎ করে একদিন শুনি যে আমার সিইউ বেরিয়েছে, জাপানের সিইউ বেরিয়েছে। সিইউ কি যেটা জানেন না, সেটা হচ্ছে
সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, মানে আপনি জাপান এম্বাসি ফেস করার জন্য জাপান সরকার আপনার একটা সিউর দেয়, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি দেয়। এটা দেওয়া মানে আপনার 50% কাজ হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে। তো সেটা পাওয়ার পরে একটা আশা জাগলো যে হয়তো বা পসিবল। তো একদম ফাইনাল স্টেজে ডকুমেন্টস জোগাড় করলাম, সবকিছু জোগাড় করে জমা দিলাম। বাংলাদেশ সরকার পতনের পরে যে স্ট্রাগল গুলা, ওই সময়টাতে এই ডকুমেন্টস গুলা নিয়ে দৌড়াদৌড়ি করা, যেখানে বাসও চলে না, গাড়িও চলে না। তো অনেক কষ্ট করে আসলে ডকুমেন্টস গুলো সাবমিট করার পরে এম্বাসি ফেস করলাম, ইন্টারভিউ দিলাম। তো ইন্টারভিউ আলহামদুলিল্লাহ 15 দিনের মধ্যে রেজাল্ট পাইছি। 15 দিন কি 16-17 দিন এরকমের মধ্যেই রেজাল্ট পাইছি, এম্বাসি হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার প্রফেশনেই ছিলাম, আমি জবের পাশাপাশি এটা ট্রাই করছি, বা জাপান যে আসবো এটা কখনো শিওর ছিলাম না, জাস্ট একটা চেষ্টা ছিল যে দেখি হয় কিনা। পাশাপাশি জবও আমার মতো করে আমি জবেও ফুল ডেডিকেটেড ছিলাম, জব করতেছিলাম। তো হয়ে গেছে বিদায়, অবশেষে জাপান চলে আসলাম। এখন আপনার সাথে শেয়ার করি কেন আমি জাপান আসার বা জাপান যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জাপান আসলে আসাটা একটু ইজি ছিল অন্যান্য দেশের তুলনায়। জাপান আসার জন্য আমার যে অ্যামাউন্ট খরচ করতে হয়েছে, সেই অ্যামাউন্টটা হচ্ছে মোটামুটি ম্যানেজেবল ছিল। যদিও কষ্ট হয়েছে, মধ্যবর্তী ফ্যামিলির জন্য ম্যানেজ করতে আসলে অনেক কষ্ট হয়েছে, বাট ম্যানেজেবল ছিল। এটার জন্য আসলে অনেক সাহস দরকার ছিল। হ্যাঁ, জাপানের যে ব্যাপারগুলো আমার যে পরিচিত লোকজন ছিল তাদের মাধ্যমে জানছি, টুকটাক জানছি, ইউটিউব গেটে জানছি, যাই না টাই না। একবার সাহস করতেছিলাম, আরেকবার করতেছিলাম না। তো সবকিছু মিলাই জিলাই পরে শেষে সাহস নিলাম। ওই অ্যামাউন্টও মানে এটার পিছনে যে আসলে কতটা চ্যালেঞ্জ, যেদিন জাপান আসবো সেই দিনও অনেক ঝামেলা হয়েছে, টাকা পয়সা নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। তো এগুলা থাকবেই, লাইফ অফ পার্ট, এগুলা জীবনের একটা অংশ। তো বাংলাদেশে যে আসলে যেভাবে চিন্তা করতাম, তো জাপান আসার পরে বুঝলাম যে আসলে বাংলাদেশে যে চ্যালেঞ্জ ছিল, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশে যে ধরনের হার্ডওয়ার্ক করতাম, এগুলা কিছুই না জাপানের কাজের কাছে, জাপানের সংস্কৃতি, জাপানের রুলস রেগুলেশনের কাছে বাংলাদেশের হার্ডওয়ার্ক পরিশ্রম এগুলা কিছুই না। ঠিক আছে, বাংলাদেশে যদি আমরা 10% পরিশ্রম করতাম, জাপানে সেটা 90%। তো শুরুতে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক মানে অনেক। আপনারা যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এখনো আমি স্ট্রাগল করতেছি। প্রথম অবস্থায় সবচেয়ে বড় যে ধাক্কাটা খাইছি সেটা হচ্ছে বাসা। মানে প্রথম মাসেই হচ্ছে আমি কাজ পাই নাই, বা আমি যেই কাজে আসছিলাম সেই কাজের ওরা আমার সাথে কথা বলে দেখছে যে আমি ভাষা পারি না। তো ওনারা স্যাটিসফাই ছিল না, আমাকে কিছুদিন সময় দিছে ভাষা শেখার জন্য। তা আলহামদুলিল্লাহ খুবই হাইলি ডেডিকেটেড দিয়ে কিছুটা শিখতে পারছি, অল্প কিছু, টুকটাক কথা বলার মতো কনভারসেশনটা কভার করে জব পাইলাম। জব পাওয়ার পরে এই যে মোবাইল নিয়ে একটা ভিডিও দিছিলাম, আইসা সিম, মোবাইলে সিম কাজ করে না, আরো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এখনো ফেস করতেছি। কিন্তু এত কিছুর পরেও যে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এই যে এত বড় একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে এটার পিছনে যেই অনেক মানুষেরই অবদান ছিল, গাইডলাইন বলেন, চেষ্টা বলেন, বা সবচেয়ে বড় অবদান আমার ফ্যামিলির, এতগুলা টাকা ম্যানেজ করে দেওয়া। অবশেষে আসতে পারছি। আসার পরেও যে খুব ভালো আছি তা না, পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি। কিন্তু কষ্ট করলেও এই কষ্টটার মধ্যে একটা আনন্দ আছে। জাপানের যে শ্রম, শ্রম অনুযায়ী আপনাকে ওরা যথেষ্টভাবে পেমেন্ট দেয়। আপনি যে শ্রম দিবেন সেই শ্রম অনুযায়ী টাকাও পাবেন। যদিও জাপানে অনেক কস্টিং, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যে আসলে আমাদের যে ভুল ধারণা, জাপানে আমরা সবাই ভাবি যে অনেক কস্টিং, অনেক কস্টিং। হ্যাঁ, অনেক কস্টিং, ইনকামও তো কম না, তাই না? তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, পরবর্তীতে হয়তো ভিডিও করব, সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম যে জাপানে আসলে কাজের ক্ষেত্রে এত পলিটিক্স নাই। আপনার স্কিল আছে, আপনি কাজ করবেন, আপনি বেস্ট। ওরা কাজটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। কাজ পারেন, কাজ জানেন, পরিশ্রম করতে পারেন, আপনি বেস্ট। তো এত বড় যে একটা জার্নি, এই জার্নিটা আসলে খুব সোজা ছিল না, আসলে অনেক কষ্ট ছিল, যেটা আসলে ভিডিওতে অনেক কিছু বলা সম্ভব না, এটার পিছনের গল্প। তো এত কিছু শেষ করে যে জাপান আসতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। তো এত কিছু এই জার্নির মধ্যে একটা জিনিস শিখতে পারছি, সেটা হচ্ছে নিজের প্রতি আরো আত্মবিশ্বাস বাড়ানো, বা নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করা। এই যে আমি ইউটিউব ভিডিও করতেছি, এত হার্ডওয়ার্কের পরে সময় বের করে ইউটিউব ভিডিও করা, বাসার জন্য সময় দেওয়া। সো এত কিছুর পরও এটা আসলে একটা প্রাপ্তি, যে নিজের প্রতি যে আত্মবিশ্বাস, সে কাজের প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, মানে কাজকে যে আমরা বাংলাদেশে ভাবতাম যে অনেক পরিশ্রম করি, তো জাপানে আসার পরে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। গল্পটা কেমন লাগছে আপনাদের আমি জানি না। তা আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বা এই ছেড়ে যারা কাজ করতেছেন তাদের যদি কোনো স্বপ্ন থাকে বাইরে আসার, জাপান হোক, যে কোনো দেশেই হোক, বা আপনার যদি ইচ্ছা থাকে যে কোনো একটা করার, কিছু করার, বা বড় একটা ঝুঁকি নেওয়ার, আমি মনে করি সাহস নিয়ে ঝুঁকিটা নিয়ে নিতে পারেন। হিসাব কিতাব করে নিবেন, ধরেন একটার পিছনে দৌড়াবেন এরকম না, সবসময় ব্যাকআপ রাখবেন, যেটা আমি রাখছিলাম।
আমি এইচআর এ কাজ করার পাশাপাশি এটা করছি, এটা আমার ফার্স্ট গোল ছিল না। হ্যাঁ, তো হয়ে গেছে, আসছি। তো যারা বড় বড় চ্যালেঞ্জ নিতে চান আশা করি এগিয়ে যান বা লেগে থাকেন। আমি লেগেছিলাম, পাশাপাশি এই এইচআর জবের পাশাপাশি অলমোস্ট 1 বছরের বেশি সময় ধরে এগুলোর পিছনে লেগেছিলাম। তো লেগে থাকেন, আশা করি আপনারও স্বপ্ন পূরণ হবে। আপনি যদি জাপান বা যে কোনো দেশে যাইতে চান বাংলাদেশের এইচআর প্রফেশন ছেড়ে, তো দোয়া করি সফল হন। এইচআর প্রফেশনে যে ভাইরা আছেন, আপনাদের যদি কোনো অভিজ্ঞতা বা কোনো মতামত শেয়ার করতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আমার এই জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই জার্নি সঙ্গী হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিও থেকে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনাদের স্বপ্ন কি বা কি ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করেন সেগুলো জানাতে পারেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।